ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি কাহিনী বৌরানীর বিল। নিহার রঞ্জন গুপ্ত জন্ম 6 জুন 1911, অবিভক্ত বাংলার যশোরে। কোন্নগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে আইএসসি ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন। এরপর তিনি লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ও বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর তিনি মেজর পদে উন্নীত হন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল কালভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত কিরিটি অমনিবাস প্রথম খণ্ড থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি কাহিনী বৌরানীর বিল। একটা সেকেন্ড ক্লাসের টিকিট কেটে সবিতা যখন ট্রেনের কামরায় এসে বসল, রাত 9:30টার গাড়ি ছাড়তে তখন আর মাত্র মিনিট 7 বাকি। উস্কো খুস্কো ক্লান্ত চেহারা, তার হাতে কিছু জামা কাপড়ে ভরা একটা স্যুটকেস। জ্যৈষ্ঠের একেবারে গোড়ার দিক। এবারে একদিনের জন্যও কালবৈশাখী এখনো দেখা যায়নি। সেই সন্ধ্যা থেকেই আকাশে মেঘ করে আছে। একটা গুমোট গরমে এতক্ষণ কামরাটা যেন ঝলসে যাচ্ছিল। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে খোলা জানালা পথে একটা তৃপ্তির পরশ দিয়ে গেল। সবিতা গাড়ির খোলা জানালা পথে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে এতক্ষণে যেন শ্বাস নেবার অবকাশ পায়। প্রথম গাড়িতে সে ছাড়াও আরও 4 জন যাত্রী ছিল। একটা বার্থ ছিল খালি, কিন্তু গাড়ি ছাড়ার ঠিক মিনিট 4 আগে সে বার্থটাও একজন অল্প বয়সী যুবক এসে অধিকার করেছে। বছর 27-28 বয়স, দোহারা লম্বা গরম, চোখে মুখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা, বাঁ গালের উপর একটা দীর্ঘ গভীর ক্ষতচিহ্ন। চামড়া সুটকেসের উপর নজর পড়ল সবিতার। সত্যজিৎ রায়, রিঙ্গুন, কোথায় যেন শোনা। হ্যাঁ, কয়েক বছর আগের কথা, বাবার মুখেই শোনা। বাবার ছোটবেলার বন্ধু সত্যভূষণ রায়ের একমাত্র ছেলের নামও তো সত্যজিৎ রায়। বিলেত ফেরত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবা আর নেই। এতক্ষণ ব্যস্ততায় চাপা পড়ে যাওয়া বেদনা বিশ্রামে যেন সবিতার বুক ফেটে বেরিয়ে এলো। 4 বছর বয়সে তার মা মারা গেছেন। বাবা মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছেই ও মানুষ। মাকে ওর মনে পড়ে না। বাবার শোবার ঘরে মায়ের একটা ফটো ছিল। ফটোটার দিকে কতবার ও অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকেছে, কিন্তু কিছুই মনে করতে পারেনি। কিন্তু তার সেই একমাত্র আশ্রয়স্থলও আর ইহজগতে নেই। বাড়ি গিয়ে পৌঁছবার সঙ্গে সঙ্গেই দেউড়ি পেরিয়ে কাছারি বাড়ির দালানে আর তার সেই সৌম্য প্রশান্ত চেহারাটা চোখে পড়বে না। প্রত্যেকবার ছুটিতে যাবার পর প্রথম দর্শনে আর কেউ বলবে না, পথে কোনো কষ্ট হয়নি তো মা? গাড়ি ঠিক সময় স্টেশনে পৌঁছেছিল তো? তুই এক কাজ কর, তুই হাত মুখটা ধুয়ে চাটা খা, আমি এক্ষুনি আসছি। সব দেরি করো না বাবা, এক্ষুনি এসো। কিন্তু তুমি এলে তবে দুজনে একসঙ্গে বসে চা খাবো। অনেক কথা আছে তোমার সঙ্গে। না রে না,
আমি আসছি, তুই যা। বসন্ত, আজ আমাকে ছুটি দাও। হ্যাঁ, সবু এসেছে, আজ ওর অনারে আমার ছুটি। হঠাৎ কয়েকটা বড় বড় বৃষ্টির ফোঁটা সবিতার চোখে মুখে এসে পড়তেই ওর চমক ভাঙল। মা বাবা বলতে সে ওই একজনকেই চিরদিন জেনে এসেছে। অত্যন্ত কড়া প্রকৃতির জমিদার, কিন্তু শান্ত চরিত্রের মানুষ। কাউকে একটা উঁচু কথা বলেননি কোনোদিন। লোকে বলতো অজাত শত্রু। কেই বা তাঁকে হত্যা করল, আর কেনই বা তাঁকে হত্যা করল? সবিতা গাড়ির কামরার মধ্যে দৃষ্টিপাত করল। ওপরের দুটো বার্থ ও নিচের দুটো বার্থের 4 জন যাত্রী কখন একসময় নিদ্রার কোলে ঢলে পড়েছে। এখন কামরায় কেবল 2 জন জেগে, সে ও সেই সত্যজিৎ রায়। যুবকটির সঙ্গে কেবলমাত্র একটা মাঝারি আকারের চামড়া সুটকেস ও হ্যান্ডেলে বাঁধা একটা বেডিং। বেডিংটার গায়ে হেলান দিয়ে কামরার আলোয় গভীর মনোযোগের সঙ্গে কি একটা মোটা ইংরেজি বই পড়ছে। ঘুমোবেন না? কি বলছি, রাত 12টা বাজে, এখনো ঘুমোবেন না? হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে তো দেখছি কোনো বেডিং পর্যন্ত নেই। ও তাড়াহুড়োতে বেডিংটা। বলছি কি, আপনি যদি কিছু মনে না করেন, আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আমার সঙ্গে যা বেডিং আছে সেটা আমরা দুজন শেয়ার করে নিতেই পারি। না না, তার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো ভাবছেন আপনি আমাকে বিব্রত করবেন, কিন্তু মোটেই তা নয় মিস। আমার নাম সবিতা চৌধুরী। তা কত দূর যাবেন আপনি মিস চৌধুরী? মহেশডাঙ্গা। আশ্চর্য, আমিও তো একই জায়গার যাত্রী। আচ্ছা, আপনি কি মৃত্যুঞ্জয় চৌধুরীর কেউ? হ্যাঁ, আমি তার মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নামটা আপনি বাড়িতে কখনো শুনেছেন কিনা আমি ঠিক জানি না। আমার বাবা সত্যভূষণ রায়, আপনার বাবা মৃত্যুঞ্জয় চৌধুরীর বাল্যবন্ধু। আপনার বাবার আমন্ত্রণ পেয়েই আমি বার্মা থেকে আপনাদের ওখানে যাচ্ছিলাম। এক পক্ষে ভালোই হলো, ওইখানে পৌঁছাতে পৌঁছাতে কাল দুপুর হয়ে যাবে। আপনাকে সঙ্গী পেয়ে মন্দ হলো না, কিন্তু পথের একঘেয়েমিটাও অনেকটা সহ্য হয়ে যাবে। সত্যি কি আশ্চর্য দেখুন। আমাকে মাফ করবেন মিস চৌধুরী, একটা কথা আমি না বলে ঠিক থাকতে পারছি না। আপনাকে দেখে বেশ চিন্তিত, অন্যমনস্ক মনে হচ্ছে। আশা করি কিছু মনে করবেন না। যদি কি হয়েছে আমাকে বলেন। না না, আপনি হয়তো জানেন না মিস্টার রায়, একটা বড় দুঃসংবাদ পেয়েই আমি এই ট্রেনে দেশের বাড়ি যাচ্ছি। দুঃসংবাদ? হ্যাঁ, আমার বাবা মৃত্যুঞ্জয় চৌধুরী হঠাৎ নিহত হয়েছেন। কি বলছেন, নিহত হয়েছেন? আর একটু স্পষ্ট করে বলুন মিস চৌধুরী, আমি যে আপনার কথার কিছুই বুঝতে পারছি না। এই তারটা দেখুন। বাবু মশাই কিল্ড কাম শার্প, নায়েব কাকা বসন্ত। এর চাইতে আমিও বেশ কিছুই জানি না মিস্টার রায়। আজকে কলেজের গ্রীষ্মের ছুটি পড়েছে। কাল রাতের ট্রেনে বাড়ি যাব বলে বাড়িতে তার করতে বাজারে গেছিলাম। তারপর কয়েকটা দরকারি কেনাকাটা করে হোস্টেলে ফিরতেই দারোয়ানিটা দিল। তাই হোস্টেল সুপারের কাছে পারমিশন নিয়ে তাড়াহুড়ো করে এই রাতের ট্রেনটাই ধরলাম। বসন্ত কাকা তার করে আমায় কেবলমাত্র ওইটুকুই জানিয়েছেন, কিন্তু আমি নিজেও এতক্ষণ ধরে ভেবে কিছুই বুঝতে পারছি না আমার বাবার মতো অজাত শত্রু মানুষকে কি হত্যা করতে পারে। দেখুন মিস চৌধুরী, বাইরে থেকে একজন মানুষকে সবসময় সম্পূর্ণভাবে বিচার করা চলে না। তাছাড়া আপনার বাবার মতো এত বড় একটা জমিদারি চালাতে গেলে নিজের অজ্ঞাতেই 2-1 শত্রু সৃষ্টি করাটা এমন কিছু আশ্চর্য ব্যাপার নয়। কিন্তু সেসব কথা পরে ভাবলেও চলতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তিনি নিহত হয়েছেন, এবং এক্ষেত্রে আমি বা আপনি সে বিষয়ে কি বা করতে পারি? আর আমরা আর কি বা করতে পারি? তবে হ্যাঁ, আমাদের দুজনেরই অনেক কিছু করার আছে। আপনার পিতা এবং আমার পিতা বাল্যবন্ধু। আগে চলুন সেখানে পৌঁছাই, তারপর সমস্ত ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে যেমন করে হোক একটা হত্যা রহস্যের মীমাংসা করার চেষ্টা তো আমরা করতেই পারি। সত্যজিতের কথাটা সবিতা যেন ঠিক হৃদয়ঙ্গম করে উঠতে পারে না,
কিন্তু অন্তত তার দুঃখের ভাগিদার যে নিঃসম্পর্কীয় হলেও একজন আছে, এই কথাটা জেনে যেন মনের মধ্যে অনেকটা সান্ত্বনা পায়। সবিতারা আসবে আন্দাজ করে নায়েব বসন্ত সেন নিজেই স্টেশনে এসেছিলেন। তাঁর বয়স 60-এর কোঠায় হলেও পাকা চুল বাদে বার্ধক্য এখনো তাকে খুব বেশি কাবু করতে পারেনি। তার পেশল উঁচু লম্বা দেহের গড়ন দেখলে মনে হয় দেহে এখনো প্রচুর ক্ষমতা। লাঠি হাতে পেলে এখনো দুজন লোকের অনায়াসেই মোহরা নিতে পারেন। সবিতা ও সত্যজিৎকে পাশাপাশি ট্রেন থেকে নামতে দেখে তিনি আর অগ্রসর না হয়ে দাঁড়িয়ে গেলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে সত্যজিৎকে নিরীক্ষণ করলেন। নমস্কার, আমি রেঙ্গুনে সত্যভূষণ রায়ের ছেলে সত্যজিৎ রায়। এসো এসো। তোমাকে কখনো দেখিনি ঠিকই, কিন্তু তোমার আসার কথা আমি চৌধুরী মশাইয়ের মুখেই শুনেছিলাম। চলো মা, চলো, বাইরে টমটম দাঁড়িয়ে আছে। গাড়িটা প্রায় ঘন্টা আড়াই লেট ছিল। নায়েব মশাই নিজেই টমটম হাঁকিয়ে নিয়ে এসেছেন। তিনি একধারে বসে নিঃশব্দে টমটম চালাচ্ছেন। অন্য পাশে সবিতা ও সত্যজিৎ পাশাপাশি নিঃশব্দে বসে আছে। তিনজনের কারো মুখেই কোনো কথা নেই। স্টেশন থেকে বর্তমান জমিদার বাড়ি প্রায় 5 মাইল দীর্ঘ পথ। প্রথম দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী জমিদার বাড়িতেই বাস করতেন। একদিন তিনি সেই বাড়ি থেকে অসুস্থ স্ত্রী হেমপ্রভা ও 4 বছরের সবিতাকে নিয়ে প্রমোদ ভবনে বাস করবেন বলে আসেন। কিন্তু প্রমোদ ভবনে আসার 4 দিনের মধ্যেই হেমপ্রভা অকস্মাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে কলকাতায় যান এবং সেখানেই হেমপ্রভার মৃত্যু হয়। ফিরে এসে পৈতৃক জমিদারি ভবনে গিয়ে উঠলেও হেমপ্রভার স্মৃতি জড়িত বিরাট প্রাসাদটা যেন মৃত্যুঞ্জয়কে অস্থির করে তোলে। সন্ধ্যার দিকেই আবার প্রমোদ ভবনেই পালিয়ে আসেন তিনি। সবিতার শৈশব কেটেছে ওই প্রমোদ ভবনেই। পরিত্যক্ত পৈতৃক প্রাসাদটা জুড়ে মৃত্যুঞ্জয় চৌধুরী তাঁর জমিদারি আর চাল ও পাটের ব্যবসার কাছারি করলেন। প্রত্যেক দিন টমটম চড়ে দুপুরের খাওয়া দাওয়ার পর তিনি কাছারিতে আসতেন এবং নিজে উপস্থিত থেকে সমস্ত কাজকর্মের তত্ত্বাবধান করে রাত্রে ফিরে যেতেন। বেলা প্রায় পড়ে এলো। আজও আকাশের পশ্চিম প্রান্তে মেঘের ইঙ্গিত। গতকালের মতো আজও হয়তো কালবৈশাখী দেখা দিতে পারে। জায়গাটা আধা শহর আধা গ্রাম। ক্রমে শহরকে অতিক্রম করে টমটম এগিয়ে চলে। শহর ছাড়িয়ে প্রায় মাইল 2 গেলে বৌরানীর বিল। বৌরানীর বিলের ধার দিয়ে প্রায় 1.25 ক্রোশ পথ এগিয়ে গেলে রাস্তাটা যেন বিলের জলের মধ্যে হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে। তার মধ্যেই দোতলা পাকা বাড়িটাই প্রমোদ ভবন, বর্তমান জমিদারের বসতবাটি। তোমরা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো মা, আমি ততক্ষণ হাতে মুখে একটু জল দিয়ে আহ্নিকটা সেরে আসছি। সবিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যার তরল অন্ধকারে সমগ্র প্রমোদ ভবনের ওপরে যেন একটা বিষাদের করুণ ছায়া নেমে এসেছে। ধীরে ধীরে সকলে এসে বাড়ির মধ্যে প্রবেশ করল। বনমালী আর কানাইয়ের মা দুজনেই শোকাচ্ছন্ন অবস্থায় একসঙ্গে ঘরে ঢুকল। দুজনেই বহুদিনের পুরনো কাজের লোক। বনমালীর হাতে একটা লণ্ঠন। ভেতরে চলো দিদিমণি। আপনিও আসুন সত্যজিৎ বাবু। কানাইয়ের মা, দোতলায় আমার পাশের ঘরটাতেই এই বাবুর থাকবার ব্যবস্থা করে দাও। বনমালী, তুমিও যাও, ঘরটা কানাইয়ের মাকে নিয়ে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে দাও। এই না না না, আপনি অযথা চিন্তিত হচ্ছেন সবিতা দেবী। ওসব পরে হবে খন। বাবা থাকলে কোনো কিছুর জন্যই আমাকে ব্যস্ত হতে হতো না সত্যজিৎ বাবু।
তখন রাত 10টা। কালবৈশাখীর পরে খোলা জানালা দিয়ে ভেজা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। সবিতার কক্ষেই বসন্তবাবু, সত্যজিৎ ও সবিতা তিনজনে বসে কথা হচ্ছিল। এক কোণে একটা টিপয়ের উপর সবুজ ঘেরাটোপ দেওয়া কেরোসিনের বাতিটা মৃদুভাবে জ্বলছে। ব্যাপারটা শুধু আশ্চর্যই নয়, রহস্যময়। পরশুদিন সকালে বৌরানীর বিলের মধ্যে নন্দনকাননে বকুল গাছটার তলায় চৌধুরী মশাইয়ের মৃতদেহটা যখন আবিষ্কৃত হলো। মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? আমি প্রথমে মৃতদেহ দেখতে পাই। চৌধুরী মশাইয়ের মাসখানেক ধরে শরীরটা একটু খারাপ যাওয়ায় বেলা করেই ঘুম থেকে উঠছিলেন। তাও 7টার মধ্যেই তিনি শয্যা ত্যাগ করতেন। পরশু সকালে 8টা পর্যন্ত যখন চৌধুরী মশাই ঘর থেকে বেরোলেন না, বনমালী চৌধুরী মশাইকে ডাকতে গিয়ে ভেজানো দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর খালি, ঘরের মধ্যে কেউ নেই। বনমালী বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করে আমাকে সংবাদ দেয়। আমি তো অবাক, কারণ এত সকালবেলা বেড়ানো বা বাড়ি থেকে কোথাও বের হওয়া তার কোনোদিনই কোনো অভ্যেস নেই। যা হোক, সমস্ত বাড়িটা খুঁজেও যখন তাকে পেলাম না, তখন বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করলাম। তারপর আমি খুঁজতে খুঁজতে তার মৃতদেহ ওই বৌরানীর বিলের মধ্যে নন্দনকাননে গিয়ে দেখতে পেলাম। মৃতদেহটা কি অবস্থায় দেখলেন? দেখলাম বকুল গাছতলায় দেহটা লম্বালম্বি হয়ে পড়ে আছে। পরিধানে সেই আগের দিনেরই ধুতিটা, খালি গায়ে একটা মুগার চাদর জড়ানো, এক পায়ে চটিটা আছে, অন্য পায়ের চটিটা একটু দূরে পড়ে আছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল কি? না, তেমন কোনো বিশেষ আঘাতের চিহ্নই দেহের কোথাও ছিল না। তবে নাকে ও মুখে রক্তমাখা ফেনা জমেছিল। আপনার বর্ণনা শুনে যা মনে হচ্ছে যে তাকে কেউ হয়তো শ্বাসরোধ করে হত্যা করেছে, তাই কি? এখানকার সরকারি ডাক্তারেরও তো তাই অভিমত। মৃতদেহ ময়নাতদন্তের ফলে নাকি প্রমাণ হয় তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। মৃতদেহ কাল সকালেই সৎকার করা হবে। আচ্ছা নায়েব মশাই, এই মৃত্যু রহস্য তদন্ত করে কোনো কিছুই কি আপনারা জানতে পারেননি? না, এখনো পর্যন্ত তো কিছুই জানতে পারা যায়নি। দারোগা সাহেব এ বাড়ির চাকর বাকর, ঝি, দারোয়ান, সহিস সবাইকেই যতদূর সম্ভব জেরা করেছেন, কিন্তু এই বনমালী আর কানাইয়ের মা ছাড়া এ বাড়িতে আর কারা আছে? আমি, সরকার রামলোচন, দারোয়ান ঝটন সিং, সহিস লক্ষ্মণ, ঠাকুর শিবদাস। এরা কেউই কিছু বলতে পারলো না? না। আচ্ছা, এরা সকলেই কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, তা বই কি। অনেকদিন ধরেই তো ওরা এ বাড়িতে কাজ করছে। তাছাড়া চৌধুরী মশাইকে গলা টিপে হত্যা করে এদের কারই বা কি লাভ? লাভের কথাটা কি এত সহজে বিচার করা চলে নায়েব মশাই? মানুষের লাভ ক্ষতির তুলাদণ্ডটা এতই সূক্ষ্ম পার্থক্যে এদিক ওদিক হয় যে ভাবতে গেলে অনেক সময় বিস্ময়ের অন্ত থাকে না। অবশ্য তা আপনি ভালোই জানবেন। আমার চাইতে আপনি অনেক বয়সে প্রবীণ এবং বিচক্ষণ ব্যক্তি। তোমার কথাটা যে মিথ্যে তা আমি বলছি না সত্যজিৎ। তবে এ বাড়িতে যারা আজ 8-10 বছর ধরে কাজ করছে, তাদের সম্পর্কে আর যে যাই ধারণা করুক না কেন, আমি জানি অন্তত তারা সকলেই সন্দেহের অতীত। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু এটাও আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে চৌধুরী মশাইয়ের হত্যার ব্যাপারে সম্ভাবনার দিক দিয়ে বিচার করলে এক্ষেত্রে একটা কথা আমাদের ঠিক মনে হবে যে এ বাড়িতে ওই সময় যে বা যারা ছিল তাদের মধ্যে কেউই সন্দেহের তালিকা থেকে বাদ যায় না বা যেতে পারে না। রাত অনেক হয়েছে মা। কাল সারা রাত ট্রেনে জেগে এসেছো, এবার শুয়ে পড়ো। আর আমিও অত্যন্ত ক্লান্ত। চললাম। ক্ষমা করবেন সবিতা দেবী, এ বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ আমি তৃতীয় ব্যক্তি। আর তাছাড়া বসন্তবাবু এই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তো বটেই, এবং এই পরিবারের একজন পরম হিতৈষীও বটে। সত্যি কথা বলতে গেলে একটা কথা আপনাকে আমি বলে রাখি, যে বা যারা আমার নিষ্পাপ বাবাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাকে
বা তাদের আমি কোনো মতেই ক্ষমা করব না। এই নিষ্ঠুর হত্যা রহস্যের মীমাংসার জন্য যত প্রকার চেষ্টা সম্ভব আমি সবই করব। তার জন্য বাবার জমিদারির শেষ কপরদকটি পর্যন্ত যদি আমাকে ব্যয় করতে হয়, তাতেও আমি পিছু হটব না। ঠিক এমনটাই আপনার কাছ থেকে আশা করেছিলাম সবিতা দেবী। দেখুন, আপনার বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে। যে পিতাকে আপনি হারিয়েছেন, হাজারবার চোখের জল ফেলে বুক চাপড়ে কাঁদলে বা হাহুতাশ করলেও তাকে আর জীবিত ফেরত পাওয়া যাবে না। এবং এও আমরা সকলে জানি যে চিরদিন তো কেউ বেঁচে থাকে না। কিন্তু এক্ষেত্রে তা মেনে নিয়ে আমরা চুপ করে থাকতেও পারবো না, কারণ তার মৃত্যুর ব্যাপারটা স্বাভাবিক নয়। নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে এবং সেই কারণে যেমন করে হোক এই হত্যা রহস্য আপনাকে উদ্ঘাটন করতেই হবে। আমি নিশ্চিত যে এর মধ্যে কোনো চক্রান্ত রয়েছেই। আচ্ছা সত্যজিৎ বাবু, আপনার কি সত্যি সত্যিই মনে হয় এ বাড়িতে যারা উপস্থিত ছিল তাদের মধ্যেই কেউ? চারিদিক ভেবে দেখতে গেলে ওদের কাউকেই তো আমরা সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না সবিতা দেবী। কথাটা আপনি চিন্তা করে দেখুন না। কিন্তু এও ঠিক যে এই কথা ধরে নিচ্ছি বলেই যে তাদের মধ্যেই কেউ একজন এক্ষেত্রে হত্যাকারী সুনিশ্চিতভাবে তাও তো বলা যায় না। কিন্তু সে যাই হোক, অনেক রাত হয়েছে, আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন। আজকের মতো আপনি বিশ্রাম নিন। কাল এদিককার কাজ মিটে গেলে আমি এখানকার থানার দারোগার সঙ্গে একবার দেখা করব। তার কাছ থেকে হয়তো অনেক কিছু আমরা জানতে পারবো। কিন্তু তিনি যদি আপনাকে সাহায্য না করেন? হ্যাঁ, সে কথাও আমি ভেবে দেখেছি। পুলিশের লোকেদের তো আমি ভালো করেই জানি। সেক্ষেত্রে অন্য পথ আছে, চিন্তার বিষয় নেই। কি? কলকাতা সুব্রত রায়কে আমার এক বন্ধু চেনে। শুধু চেনে নয়, সুব্রত তার বিশেষ বন্ধুও বটে। কাল সকালে তাকে একটা চিঠি দিতে চাই। আবেশে এতে যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? নিশ্চয়ই আপনি তাকে চিঠি লিখবেন। বেশ, তবে সেই কথাই রইল। এখন আমি উঠি। শুভরাত্রি সবিতা দেবী। শুভরাত্রি। রাত্রি প্রায় 1:30। সবিতার চোখে ঘুম আসছিল না, চোখ দুটো যেন জ্বালা করছে। সবিতা তার মাথার কাছের জানালাটার কবাট দুটো খুলে দিল। দীর্ঘ 6 মাস পর সেই বাড়িতে এলো, অথচ যার ডাক শোনার জন্য তার মন ছটফট করত, সেই বাবা আজ কোথায়? আর কেউ তার যাত্রাকালে মাথায় হাত রেখে বলবে না, গিয়ে কিন্তু চিঠি দিস মা। তোর এই একলা বুড়ো বাপটা বসে আবার তোর ছুটির দিন গুনছে। দুখানা ঘরের পরেই বাবার শোবার ঘর। এক দুর্নিবার আকর্ষণে একটা মোমবাতি জেলে নিজের ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে সবিতা এগিয়ে চলল সেই ঘরটার দিকে। ঘরটা আজ শূন্য, কিন্তু ঘরের মধ্যে বাবার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস যেমন ছিল তেমনই আছে। হঠাৎ সবিতার নজরে পড়ল তার ও বাবার ফটোটা দেওয়ালে পাশাপাশি টাঙানো। হাতের মোমবাতির আলোয় বাবার ফটোটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। বাবা, বাবা, সত্যি কি তুমি আর নেই? আর কি সত্যি এই জীবনে কোনো দিনও তোমার ডাক শুনতে পাবো না? এমন করে আমায় না জানিয়ে কোথায় গেলে তুমি? সত্যি কি কেউ তোমাকে হত্যা করলো? বলে দাও বাবা, যদি তাই হয় আমি তোমার হত্যার প্রতিশোধ নেব। আমি প্রতিজ্ঞা করছি যে তোমাকে হত্যা করেছে কোনো মতেই তাকে আমি নিষ্কৃতি দেব না। প্রতিশোধ আমি নেবই। সত্যজিতের চোখেও ঘুম আসছিল না। ঘরের মধ্যে বেজায় গরম। বেরিয়ে গিয়ে ঘরের সংলগ্ন ছাদে এসে সে দাঁড়ালো, কিন্তু ছাদটাও স্যাঁতস্যাঁতে ঠান্ডা, তাই ফিরে চলল। কিন্তু ঘরের ভেজানো দরজাটার সামনে এসেই থমকে দাঁড়িয়ে গেল সে। কান পেতে শোনার চেষ্টা করল। অত্যন্ত মৃদু পদক্ষেপে কে যেন হাঁটছে, সেই সঙ্গে নুপুরের আওয়াজ। অতি সন্তর্পণে দরজার কবাট দুটো ঈষৎ ফাঁক করতেই সঙ্গে সঙ্গে সবকিছুই বাতাসে মিলিয়ে গেল।
ঘরের কমানো আলোয় দেখল ঘর শূন্য, কেউ নেই। অদ্ভুত ব্যাপার তো। সে দেখল ঘরের ওপাশের দরজাটা খোলা। সেদিকে এগিয়ে গেল। সামনেই একটা ছোট অলিন্দ, তারপরই অন্ধকার সিঁড়ি নেমে গিয়েছে। এই সিঁড়িটা আবার কোথায় গেছে? সত্যজিৎ ঘরে গিয়ে সুটকেস থেকে টর্চটা নিয়ে এসে দাঁড়ালো সিঁড়ির মাথায়। প্রথম সিঁড়িতে পা দিতেই তার সমস্ত শরীর যেন শিউরে উঠল। সিঁড়ির প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছে, সহসা আবার নুপুরের ধ্বনি কানে এলো। কি সত্যি কোনো মায়া, নাকি আমারই শুনতে কোথাও ভুল হলো? সত্যজিৎ হাতের টর্চের বোতামটা টিপে আলো জ্বালল। সম্মুখে একটা অপ্রশস্ত সরু লম্বা গলিপথ। আশ্চর্য, চারিদিক দেওয়াল দিয়ে ঘেরা। এটা তো কোনো অন্ধ গলিপথ। সিঁড়ি দিয়ে নেমে কেউ যে গলির মধ্যে এসে অন্য কোথাও অদৃশ্য হয়ে যাবে তারও তো কোনো রাস্তা নেই। তবে এই সবই কি আমার ভ্রম? আচ্ছা, যদি এই গলিপথ দিয়ে অন্য কোথাও বেরোনোর কোনো রাস্তা না থাকে, তবে এই গোপন সিঁড়ি আর গলিপথের তাৎপর্য কি? অনাবশ্যক নিশ্চয়ই এই গলিপথ তৈরি করা হয়নি। নিশ্চয়ই অন্য কোনো ঘরে বা বাইরে যাওয়ার কোনো গুপ্ত পথ বা গুপ্ত দ্বার আছে, যেটা আমার নজরে পড়ছে না। কিছুই তো পেলাম না। নুপুরের শব্দটাও তো আর নেই। যাই, ফিরে গিয়ে সিঁড়িপথের দরজাটা শিকলটা তুলে দিতে হবে। সত্যজিৎ বাবু উঠুন, অনেক বেলা হয়ে গেছে। নায়েব কাকা নিচে আমাদের জন্য অপেক্ষা করছেন। দারোগা বাবু নাকি এসেছেন? কানাইয়ের মাকে এই ঘরে আপনার চা দিতে বলেছি। দোতলার বাথরুমে জল আছে, হাত মুখ ধুয়ে আসুন। মাফ করবেন, অনেক বেলা হয়ে গেল। আপনি চা খাবেন না? না। কেন, আপনার কি চা খাওয়ার অভ্যেস নেই নাকি? আছে, তবে ও, আপনার তো 3 দিন নিয়ম পালন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। নায়েব বসন্তবাবু ও দারোগা লক্ষ্মীকান্তবাবু বাইরের ঘরে একটা চেয়ারে বসেছিলেন। লক্ষ্মীকান্ত সাহার বয়স 40-এর ঊর্ধ্বে নয়, কিন্তু মাথার বেশিরভাগটাই বিস্তীর্ণ একটা টাক। বাকিটা পাকা চুলে সাদা হয়ে গিয়েছে। নাদুস নুদুস চেহারা। সামঞ্জস্য রক্ষা করার জন্যই হয়তো সর্বাঙ্গে লোমের প্রাচুর্য। ইতিপূর্বে 2-একবার চৌধুরী মশাই বেঁচে থাকতে সবিতা এঁকে দেখেছে। এসো মা, এসো, ওই চেয়ারটায় বসো। লক্ষ্মীকান্তবাবু অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছেন। 3 দিন হয়ে গেল, আর তো বাসি মরা এমনি করে রাখা যায় না। হ্যাঁ সবিতা দেবী, কেবল আপনি যাতে আপনার পিতা ঠাকুরকে একটিবার শেষবারের মতো। তার আর কোনো প্রয়োজন নেই নায়েব কাকা। মৃতদেহ সৎকারের আয়োজন করুন। কিন্তু তুমি একবার। সে সৎকারের সময়ই হবে, আপনি আর দেরি করবেন না। বেশ বেশ, তাহলে আমি ওদিককার জোগাড় যন্ত্র করি গে। আচ্ছা লক্ষ্মীকান্তবাবু, আমি তাহলে। হ্যাঁ আসুন, সবিতা দেবীর সঙ্গে আমার কিছু কথা আছে, সেগুলো ইতিমধ্যে ছেড়ে নি। ইনি সত্যজিৎ রায়, বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। বাবাই ওকে আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন। এর উপস্থিতিতে আমরা সব আলোচনাই করতে পারি লক্ষ্মীকান্তবাবু। ও হ্যাঁ, তাহলে শুরু। এক্সকিউজ মি ফর এ মিনিট লক্ষ্মীকান্তবাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে 2-একটা প্রশ্ন করতে পারি? সামান্য 2-একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। নিশ্চয়ই, বলুন কি জিজ্ঞাসা করতে চান। হ্যাঁ, বলছিলাম যে আপনাদের ধারণা এবং আমি যা শুনলাম ময়নাতদন্তে প্রকাশ পেয়েছে যে চৌধুরী মশাইকে কেউ না কেউ হত্যা করেছে, কি তাই তো? হ্যাঁ, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আচ্ছা,
যেখানে মৃতদেহ পাওয়া গেছিল তার আশেপাশে বা চৌধুরী মশাইয়ের দেহে বা পোশাকে এমন কি কোনো চিহ্ন পাওয়া গেছে যার দ্বারা ময়নাতদন্তের ফলাফল ছাড়া প্রমাণিত হয় যে তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে? আপনি ঠিক কি জানতে চাইছেন সত্যজিৎ বাবু? না না, আসলে আমি জানতে চাই যে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াও কি কি কারণে আপনারা স্থির সিদ্ধান্তে এলেন যে চৌধুরী মশাইকে ঠিক শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে? ময়নাতদন্তেই যখন শ্বাসরোধ করা হয়েছে বলেই প্রমাণিত হয়েছে, তখন আবার অন্য কারণের কি প্রয়োজন? তা বটে। আচ্ছা, চৌধুরী মশাইয়ের গলায় কোনো দাগ বা চিহ্ন? না, এমন কোনো চিহ্নই তার গলায় ছিল না। মৃতদের গায়ে কোনো জামা ছিল না শুনছি যে? না, একটা চাদর জড়ানো ছিল মাত্র। আচ্ছা, কোনো ধস্তাধস্তির চিহ্ন তার গায়ে বা পোশাকে কোথাও ছিল না? না। যেখানে মৃতদেহ পাওয়া যায় তার আশেপাশে জমিতে কোনো চিহ্ন? না, তাও ছিল না। কোনো পদচিহ্ন? না। আচ্ছা, শুনেছি এক পাটি জুতো মৃতদেহের পায়ে ছিল নাকি, আর অন্য পাটি জুতো কিছু দূর ঘাসের ওপরে পড়েছিল? হ্যাঁ। আচ্ছা, মনে করুন যদি শ্বাসরোধ করেই তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে সেই শ্বাসরোধের ব্যাপারটা কোথায় ঘটেছিল? মানে যেখানে মৃতদেহ পাওয়া যায় সেখানে, না অন্য কোথাও? এ তো সহজেই বলা যায়, নিশ্চয়ই সেই নন্দনকাননেই। কেন বলুন তো? আর তাছাড়া আর কি? নইলে কি আপনার ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করে হত্যাকারী শেষে বোকার মতো মৃতদেহটা অতটা পথ বয়ে নিয়ে গেছে? না, সম্ভবত সেটা হয়তো হত্যাকারী করেনি, কারণ সেটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। না, কিন্তু আপনাদের রিপোর্ট শুনে সেই নন্দনকাননেই যে চৌধুরী মশাইকে হত্যা করা হয়েছে সেটাও ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না লক্ষ্মীকান্তবাবু। কেন বলুন তো? কারণটা হয়তো এক্ষুনি আপনাকে ঠিক আমি বুঝিয়ে বলতে পারছি না লক্ষ্মীকান্তবাবু, তবে সাধারণ বুদ্ধিতে ভাবলে মৃতদেহ তার আশেপাশে যে বর্ণনা আপনারা দিচ্ছেন তাতে বরং মনে হচ্ছে যে হত্যা করার পর মৃতদেহটা সেখানে নিয়ে গিয়ে ফেলা হয়েছে। চমৎকার যুক্তি আপনার মশাই। কে এমন হাম্য আছে বলুন তো, যে হত্যা করার পর মৃতদেহটাকে অত ঝুঁকি নিয়ে ওই নন্দনকাননের মধ্যে গিয়ে ফেলে রেখে আসবে? এ লাইনে তো 20টা বছর কেটে গেল। এতদিন জেনে এসেছি কাজ হাসিল করার পর ঘটনাস্থল থেকে খুনি যত তাড়াতাড়ি সম্ভব গা ঢাকা দিতে চায়, এবং সেটাই স্বাভাবিক। তবে কি জানেন, আপনি হয়তো শুনে থাকবেন যে এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ধরনের ঝুঁকির কথা আপনি বলছেন সেই ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বিশেষ কোনো উদ্দেশ্যে অনেক সময় হত্যাকারী হত্যা করার পর ঘটনাস্থল থেকে মৃতদেহ টেনে বা বয়ে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে রেখে এসেছে। এই দেখুন মশাই, আপনার সঙ্গে অত চুলচেরা তর্ক বিচার করার মতো সময় আমার কাছে নেই। আমি কেসের ইনভেস্টিগেশনের জন্য সবিতা দেবীকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই, একটু একান্তে। আমাকে যা জিজ্ঞাসা করতে চান লক্ষ্মীকান্তবাবু, ওর সামনেই জিজ্ঞাসা করতে পারেন। আপনাকে তো একটু আগেই আমি বলেছি উনি বাবার বন্ধুপুত্র, আত্মীয়েরই মতো। না 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 সবিতা দেবী, থাক, তার কোনো প্রয়োজন নেই। উনি যখন একান্তেই আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছেন, আমি না হয় থাক, আমি পাশের ঘরে গিয়ে কিছুক্ষণের জন্য নয় অপেক্ষা করছি। না, আপনি যাবেন না মিস্টার রায়, এই ঘরেই থাকুন। আপনার উপস্থিতিতেই উনি কি জানতে চান ওকে জিজ্ঞাসা করতে দিন। বাবার এই হত্যা রহস্যের মীমাংসার জন্য ওর সাহায্য ও সহানুভূতিও যেমন আমার প্রয়োজন, তেমনি আপনার সাহায্য ও সহানুভূতিও আমার প্রয়োজন। এবং সেই কারণেই আমি চাই গোড়া থেকেই যেন আমাদের তিনজনের মধ্যে একটা সহজ বোঝাপড়া থাকে। তা বেশ, সত্যজিৎবাবু আপনিও তাহলে বসুন। শুনুন লক্ষ্মীকান্তবাবু, আপনি জানেন আমার টাকার অভাব নেই। বাবার এই হত্যা রহস্যের মীমাংসার জন্য আপনার ব্রাঞ্চের কোনো বিশেষ অভিজ্ঞ ও নামকরা ব্যক্তিকেও যদি চান আনতে পারেন, তার যাবতীয় খরচও আমি দেব। বেশ, তো আনন্দের কথা। তবে এক্ষেত্রে তাতেও কোনো সুরাহা হবে বলে আমার মনে হয় না। কেন বলুন তো? আমার অভিজ্ঞতায় বলছি, খুনি ধরা ছোঁয়াও পাবেন না। ধরা ছোঁয়াও পাবো না? পাবেন কি করে? আমার যতদূর মনে হয় খুনি এক্ষেত্রে কোনো বাইরের লোক। এ বাড়ির তো কেউ নয়, এ শহরেরও কেউ নয়, এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত। কেন, এই কথা কেন বলছেন আপনি? কারণ আগাগোড়া সমস্ত ব্যাপারটা বিচার করে আর সকলের জবানবন্দি নিয়ে এটা অন্তত বুঝতে পেরেছি হত্যাকারী এখানকার কেউ নয়। কিন্তু উদ্দেশ্য? তা উদ্দেশ্য একটা আছে বই কি। আপনি ধরতে পেরেছেন নাকি কিছু? সেটা অবশ্য ভেবে দেখতে হবে। বেশ, আপনি এবার জিজ্ঞাসাবাদ শুরু করুন। আচ্ছা সবিতা দেবী, আপনি বলতে পারেন আপনার পিতার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ আছে কিনা যার সঙ্গে আপনার বাবার শত্রুতা ছিল? না। কেন বলুন তো? কারণ
বাবার পিতৃবংশের দিক থেকে তার কোনো আত্মীয় স্বজন ছিল বলে জানি না। বাবা ঠাকুরদার একমাত্র ছেলে। আপনার বাবার একটি বোন ছিলেন, তার ছেলেমেয়েরা? পিসিমা আমার জন্মের পূর্বেই মারা যান শুনেছি। তার একমাত্র পুত্র শুনেছি বর্মা না মালয়ে কোথায় ডাক্তারি করেন। তাকে জীবনে দেখিওনি কখনো। তার সঙ্গে আমার পরিচয় হবারও কোনো সৌভাগ্য হয়নি। আর বাবার মাতৃবংশে শুনেছি বাবার 2 মামা বাবার চাইতে বয়সে ছোট, এখনো বেঁচে আছেন। বিক্রমপুরের ওদিকে কোথায় জমিদার। তাদের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা দেখুন, জমিদারি ও ব্যবসা চালাতে গেলে বহু লোকের সঙ্গে শত্রুতা ইচ্ছা না থাকলেও হয়ে যায়, জানি। না, সেরকম শত্রু বাবার কেউ কোনোদিন ছিল বলে আমি তো জানি না। ভালো করে ভেবে বলুন সবিতা দেবী, এমনও তো হতে পারে আপনি জানেন না। আমার বাবাকে আমি খুব ভালোভাবেই জানতাম। কিন্তু আমি তো শুনেছি আপনি 7 বছর বয়স থেকেই কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেন। প্রায় 15 বছর কলকাতাতেই আছেন। কেবল বছরে 2 বার ছুটিতে মাসখানেকের জন্য এখানে আসেন, তাও প্রতি ছুটিতে নয়, মাঝে মধ্যে এদিক ওদিকে বেড়াতেও যান। তাহলেও আমি তাকে খুব ভালো করেই জানতাম। ও, তাহলে এবার আমি উঠি। আসুন। দিদিমণি, এই শরবতটুকু খেয়ে নাও দেখি। শ্মশান থেকে এসে নেই তো এলিয়ে পড়েছ, মুখে কুটোটুকু দাওনি কো। ওই টেবিলের ওপর রেখে যা কানাইয়ের মা। না না, এই শরবতটুকু তুমি খেয়ে নাও। আহ, বিরক্ত করিস না, যা বলছি তাই শোন। সত্যজিৎ বাবুকে চা জল খাবার দিয়েছিস? হ্যাঁ, তৈরি হয়ে গেছে, এবার দেব। তোদের দিয়ে কোনো কাজ হয় না। আগে কোথায় তাকে চা জল খাবার দিবি তা নয়, আমার জন্য শরবত নিয়ে এসেছিস। কাল থেকে যা যা দেখছি সবই কেমন যেন একটা এলোমেলো ভাবে। বাবু, চা এনেছি বাবু। ও, বলছি তোমার দিদিমণিকে কিছু খেতে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, শরবত দিয়ে এসেছি। কানাইয়ের মা? বলুন বাবু। ওইখানেই বসো। হ্যাঁ, বসো ওখানটায়। তোমার সঙ্গে আমার সামান্য কয়েকটা কথা আছে। আচ্ছা, তুমি তো শুনলাম এ বাড়িতে অনেকদিন আছো, পুরনো লোক বেশ। দিদিমণির 23 বছর বয়স হলো। তা ধরো না গো, তারও 2 বছর আগে থেকে আমি এ বাড়িতে আছি বাবু। পুরনো লোক বই কি। দিদিমণি তো আমারই কোলে পিঠে মানুষ হলো। আচ্ছা কানাইয়ের মা, তোমার দিদিমণির বাবা মানে তোমাদের কর্তাবাবু, তুমি তো জানো তাকে কেউ হত্যা করেছে। আহা, আর বলো না গো বাবু, মেয়েটার কি দুঃখের কপাল। ওর মা, আহা, সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন ছিলেন গো, স্বর্গের দেবী। মেয়েটার 4 বছর বয়সের সময় এই হতচ্ছাড়া বাড়িতেই অঘরে মারা গেল। কর্তাবাবুও এই বাড়িতেই অঘরে মারা গেল। এই বাড়িটাই অলক্ষণে বাবু। কি তোমার দিদিমণির মাও এ বাড়িতে মারা গিয়েছিলেন? তাছাড়া আর কি, এই বাড়িতেই তো। কিভাবে মারা যান তিনি? কাউকে বলো না বাবু, কেউ জানে না, এতদিন কাউকে বলিনি। কর্তাবাবুর মানা ছিল কি না। তোমার দিদিমণিও জানেন না? না না, এক কর্তাবাবু জানতেন আর আমি। অনেক কথা বলে ফেন্নু বাবু, কাউকে আবার যেন বলোনি। কর্তাবাবু আজ আর বেঁচে নেই বটে, তবে ধর্মের ভয় তো আছে গো। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আমি এখন যাই। তোমার কোনো ভয় নেই কানাইয়ের মা, আমি সব শুনেছি। তুমি এদের কত বড় নিজের লোক আমি জানি। তুমি দিদিমণির মায়ের সমান। তোমাদের দিদিমণি তো বলছিল যে তুমি তার মায়ের মতোই। তা বই কি বাবু, হাজার হলেও মেয়ে মানুষের মন তো। আমিও তো বলি কানাইয়ের মা, পেটে ধরলেই কি মা হয়? দেখো তোমরা যে যাই বলো, আমার কিন্তু ধারণা কোনো দুষ্ট লোকের কাজ এটা।
আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে আমার কতগুলো কথা জানা খুবই দরকার। আমি কি আর জানি বাবু? বলছি যে আজ রাত্রে খাওয়া দাওয়ার পর এই ঘরে একবার আসতে পারবে? আমি আর তোমার দিদিমণি থাকবো, আর কেউ নয়। তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, আসবো ক্ষণ। কানাইয়ের মা কোনটা গেলে গো? ঠাকুর যে ওদিকে চেঁচিয়ে মরছে। মুখ পোড়া বনমালী মিনসে আবার চেঁচাতে নিয়ে গেছে। আমি আসি বাবু। সত্যজিৎ বাবু, আসুন সবিতা দেবী। কানাইয়ের মা বুঝি বকবক করে আপনাকে বিরক্ত করছিল? এই না না, বরং আমি তাকে দিয়ে কথা বলাচ্ছিলাম। অমন কাজটিও করবেন না। একবার বকতে শুরু করলে ও আর থামতেই চায় না। বসুন না মিস চৌধুরী। আপনি হয়তো জানেন না মিস চৌধুরী, অনেক সময় এইসব অবান্তর কথা থেকেই কাজের মূল কিছু কথা খুঁজে পাওয়া যায়। কিন্তু ওর যে 16 আনার মধ্যে 15.5 আনা কথাই অবান্তর। তা হোক, এই বুড়ি লোকটি কিন্তু খুব ভালো। কি করে বুঝলেন? শুনুন মিস চৌধুরী, বলছি ওকে আজ রাত্রে এ ঘরে একবার আসতে বলেছি। আরও বলেছি যে আমিও আপনি এ ঘরে থাকবো, কিছু কথা আছে। কেন বলুন তো? আচ্ছা, আপনি আপনার মায়ের মৃত্যু সম্পর্কে কিছু জানেন? কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন? কানাইয়ের মা কি সে সম্পর্কে কিছু বলছিল নাকি? না, কিছু বলেনি বটে, তবে আমার মনে হচ্ছে যে কানাইয়ের মা হয়তো কিছু জানে। হ্যাঁ, আমিও একবার ছোটবেলায় কানা ঘুষ হয়ে মায়ের মৃত্যুর সঙ্গে কি একটা রহস্য জড়িয়ে আছে শুনেছিলাম বটে, তবে বিশদে কিছুই জানি না। কিন্তু কানাইয়ের মা সে কথা জানবে কি করে? সত্যজিৎ তখন একটু পূর্বে কানাইয়ের মার সঙ্গে যে কথাবার্তা হয়েছিল সব বিশদভাবে খুলে বলল। তাই আমি ঠিক করেছি যে যতটা পারি প্রশ্ন করে ওর থেকে আমাদের জেনে নিতে হবে যে ব্যাপারটা কি। আপনার কি মনে হয় সত্যজিৎ বাবু, এই রহস্যের আপনি মীমাংসা করতে পারবেন? আমার কি ধারণা জানেন মিস চৌধুরী, মানুষের অসাধ্য এই পৃথিবীতে কিছু নেই। কোনো মানুষই যদি তাকে হত্যা করে থাকে, তবে কোনো মানুষই তার হত্যাকারীকে খুঁজে ঠিক বার করতে পারবে। মানুষই সমস্যা তৈরি করে, আর মানুষই তো সেইটা সমাধান করে। তা বাবু, এ 19 বছর আগেকার কাহিনী। দিদিমণির মা ঠাকুরুনের শরীরটা কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না, তাই তাকে, দিদিমণিকে আর আমাকে নিয়ে বাবু এই প্রমোদ ভবনে 1 মাসের জন্য বিশ্রাম নিতে আসেন। চারিদিকে খোলামেলা বিলের হাওয়া, নির্জনতা মা ঠাকুরুনের মনে শরীরের ওপর একটা প্রভাব ফেলবে ভেবেছিলেন। শহর থেকে দূরে এই বিলের ধারে যেন অবারিত মুক্তি। এই বিলের যোগাযোগ ছিল একেবারে পদ্মার সঙ্গে। 4 পুরুষ আগে জমিদার করালি প্রসন্ন চৌধুরী তার রানী কাঞ্চনমালার জন্য ওই বিলের মধ্যে পাথর ফেলে এই প্রমোদ ভবন গড়ে তোলেন। আর ওই বিলের মধ্যেই পাথর ফেলে মাটি ঢেলে তৈরি করেন একটা নকল দ্বীপ। ভবনের পিছনের দ্বার খুললেই চোখে পড়বে প্রায় 200 গজ দূরে দ্বীপটা। এখান থেকে সেখানে যাওয়ার জন্য সেগুন, শালকাঠ আর পাথর ফেলে একটা সরু রাস্তা তৈরি করেছিলেন। 3 জনের বেশি লোক তাতে পাশাপাশি হাঁটতে পারে না। দ্বীপের মাঝে তিনি গড়েন একটা ছোট বিশ্রাম ভবন। তারপর তার চারপাশে ফুল ফলের গাছগাছরা লাগিয়ে একটা উদ্যান তৈরি করেন। তারই নাম দেন নন্দনকানন। বাবু যখন মা ঠাকুরনকে নিয়ে এখানে এলেন, তখন প্রমোদ ভবন জীর্ণ ভগ্ন প্রায়, আর দ্বীপটা বন জঙ্গলে ভরা। তিনি যথাসাধ্য মেরামত সংস্কার করে নিলেন। কিছুদিনের মধ্যেই মা ঠাকুরনেরও স্বাস্থ্যের উন্নতি দেখা গেল। আমাকে আর দিদিমণিকে নিয়ে মা ঠাকুরন একটা ঘরে শুতেন, আর পাশের ঘরেই বাবু থাকতেন। আমি মানছি বাবু, আমার ঘুম একটু বেশি।
একদিন সকালে উঠে মা ঠাকুরুনকে না খুঁজে পেয়ে বাবুকে ডাকাডাকি করি। দিদিমণি তখনও অঘরে ঘুমিয়ে, অন্যান্য কাজের লোকও তখনও ঘুম থেকে ওঠেনি। বাবু, 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 দরজা খুলুন বাবু, বাবু। হ্যাঁ, কি হয়েছে কানাইয়ের মা? মা ঠাকুরুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় দেখেছি কিন্তু কোথাও নেই। হায় ঈশ্বর, কাউকে কিছু না জানিয়ে হেমপ্রভা গেল কোথায়? এই তুই আমার সঙ্গে আয়। 10 বছর হয়ে গেল বিয়ের, এইরকম তো কখনো হয়নি। মা ঠাকুরুনকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, একমাত্র আমি আর তিনি নিজে ছাড়া তৃতীয় আর কেউ জানতো না। শোন কানাইয়ের মা, তোর মা ঠাকুরুনকে যে পাওয়া যাচ্ছে না, এই কথা যেন কেউ জানতে না পারে। ঘুণাক্ষরেও এ কথা কেউ যদি কোনোদিন জানতে পারে, তবে তোকে জ্যান্ত নন্দনকাননে কবর দেব। আমি আপনাকে কথা দিচ্ছি, মরে গেলেও কেউ জানতে পারবে না বাবু। মনে থাকে জানো, আজ রাতেই আমি সবিতাকে নিয়ে কাশি যাব। তুইও আমার সঙ্গে যাবি। নিচের ওই ঠাকুর চাকর কেউ যেন উপরে না আসে। বলবি তোর মার কাল থেকে খুব অসুখ, খুব বাড়াবাড়ি হয়েছে। যা। বাড়ির সকলেই জানলো গত রাত থেকে মা ঠাকুরুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খুব খারাপ অবস্থা চলছিল। সেদিন রাতেই জমিদার বাবু আমাদের 3 জনকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতা যাবেন। রাত 11টায় স্টেশনে যাওয়ার জন্য 2খানা পালকির ব্যবস্থা করলেন। রাত 2টোর গাড়িতে আমরা কলকাতায় যাব। রাত 11টার সময় 1খানা পালকি বেহারারা ওপরে নিয়ে গেল এবং আধ ঘন্টা বাদে কপাট বন্ধ করা পালকির পেছনে পেছনে ঘুমন্ত দিদিমণিকে বুকে নিয়ে বাবু নামলেন, আর তার পিছনে আমি আর দিদিমণি অন্য খালি পালকিটায় গিয়ে উঠলাম। নিঃশব্দে রাতের অন্ধকারে পালকি 2টো প্রমোদ ভবনের গেট দিয়ে বেরিয়ে গেল। পিছনে ঘোড়ার ওপরে পালকি 2টোকে বাবু অনুসরণ করলেন। 4 দিন বাদে আমরা আবার দেশে ফিরলাম, আর এসে আবার সেই প্রমোদ ভবনেই উঠলাম। লোকে জানলো কলকাতাতেই মা ঠাকুরুনের মৃত্যু হয়েছে। কিন্তু ওই 4 দিনের মধ্যেই বাবুর অদ্ভুত পরিবর্তন হয়েছে। তার মাথার অর্ধেকের বেশি চুল পেকে সাদা হয়ে গেছে, 2 চোখের কোলে পড়েছে গাঢ় কালির একটা রেখা। রাতে ঘুমন না, নিঃশব্দে রাতের অন্ধকারে ভূতের মতো প্রমোদ ভবনে ঘুরে বেড়ান। দিন 2 বাদে কি খেয়াল হলো, ভোর রাতের দিকে হাঁটতে হাঁটতে নন্দনকাননের দিকে যান। চারিদিক জঙ্গলে ভরা, পা ফেলা যায় না। সেই নন্দনকাননের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ বকুল গাছের তলায় এসে থমকে দাঁড়িয়ে যান। ঠিক সামনেই বকুল গাছের তলায় ঘাসের ওপর পড়ে আছে মা ঠাকুরুনের মৃতদেহটা। ফুলে ফুলে ছেয়ে আছে। 7 দিনে পচে দেহটা একটু ফুলেও উঠেছে। পরনে চিরদিনের মতোই সেই 7 দিন আগেকার চওড়া লাল পেরে শাড়িটা। স্তম্ভিত বিস্ময়ে কতক্ষণ যে এখানে দাঁড়িয়েছিলেন তিনি মনে নেই। কানাইয়ের মা, তুই এখানে? মৃতদেহটা দেখে আমিও কোনো জবাব দিতে পারিনি। মা ঠাকুরুনের বাপের বাড়ি থেকে আমাকে কম বয়সী বিধবা ছেলে মরা অবস্থায় খাস দাসী করে এনেছিলেন। বাবুকে আমি চিনতাম। মা ঠাকুরুনের জন্যে বাবুর মনে যে কত কষ্ট হচ্ছে তাও বুঝেছিলাম। মনের ঝোঁকে হঠাৎ কিছু করে ফেলেন, সেই ভয়েই সতর্ক দৃষ্টিতে অলক্ষ্যে নজর রাখতাম। তাই সেদিন বাবুর পিছনে পিছনে নন্দনকাননে গেছিলাম। বল, তুই কেন এসেছিস?
আমি তখন অকপটে সব কথা খুলে বলি। বাবু আর কিছু বলেন না। ওই দিনই গভীর রাতে নিজের হাতে বকুলতলাতেই মাটি খুঁড়ে আমরা দুজনে মা ঠাকুরুনের শেষ কাজ পালন করি। আমি ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী ওই ব্যাপারটা জানতে পারেনি। সেই দিন থেকেই বাবু দিদিমণির সমস্ত ভার আমার হাতে তুলে দিলেন, আর সাবধান করে দিলেন লোকে যেমন জেনেছে তাই যেন জানে, এর বেশি কেউ যেন কিছু জানতে না পারে। বাবু জমিদার ভবনে আর ফিরে গেলেন না। এই ভবনেই আরো ভালো করে গুছিয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিলেন। আর কেউ না জানলেও আমি জানতাম বাবু প্রায়ই গভীর রাতে নন্দনকাননে গিয়ে অন্ধকারে বকুলতলায় ঘুরে বেড়াতেন। আমাকে আমাকে মাফ করে দিও দিদিমণি। তোমার দোষ নেই কানাইয়ের মা, তুমি তোমার দেওয়া কথা রেখেছো। অন্তত বোঝা যাচ্ছে যে চৌধুরী মশাইয়ের হত্যাটা একটা মস্ত বড় রহস্য, আর ওনার মৃতদেহ ওই বকুলতলাতেই পাওয়া গেছে, তাই না? হ্যাঁ, ওই বকুলতলাতেই। এবং মৃতদেহটা প্রথমে বসন্তবাবুই দেখতে পায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা কানাইয়ের মা, তোমার দিদিমণির মার মৃত্যু ও তার বাবার মৃত্যু, এই দুটো ব্যাপারকে তোমার কি বলে মনে হয়? আগে দাদাবাবু, আমি তো বলেইছি, আমার মনে হয় এই দুটোই কোনো অপদেবতার কাজ। কেন বলো তো? আগে আগে আরে বলো না, কি বলতে চাও? কেন, তোমার কেন মনে হচ্ছে এগুলো অপদেবতার কাজ? দেখুন দাদাবাবু, এই বাড়িটাই ভালো না। বাড়িটা ভালো না? আগে আমি অনেক দিনে টের পেয়েছি এই বাড়িটার মধ্যে নিশ্চয়ই কোনো অপদেবতা ভর করে আছে। অপদেবতা ভর করে আছে? কি পাগলের মতো যা তা বলছো কানাইয়ের মা? হ্যাঁ বাবু, ঠিকই বলছি। নানা রকমের শব্দ রাতে অনেক সময়ে বাড়িতে শোনা যায়। অনেক রাতে ঘুঙুরের শব্দও শুনেছি। তুমি ঘুঙুরের শব্দ শুনেছো? হ্যাঁ বাবু, লোকে বলে আজও নাকি বউরানীর প্রেতাত্মা এই বাড়ি ছেড়ে যায়নি। সেই নাকি আজও নিশুতি রাতে ঘুঙুর পায়ে ঘুরে ঘুরে বেড়ায়। বউরানী? কে বউরানীটাকে? তাও জানোনি? বউরানী কাঞ্চনমালার নামেই তো এই এত বড় বাড়ি তৈরি হয়েছিল। ওই বিলের জলেই তো বউরানী ডুবে মরেছিলেন গো। তাই তো লোকে ওই বিলকে আজও বলে বউরানীর বিল। সবিতা দেবী, আপনিও কি? হ্যাঁ, আমিও শুনেছি বটে, তবে আমি কখনো কোনো আওয়াজ বা শব্দ নিজের কানে শুনিনি। আচ্ছা, আপনার বাবার কাছে এ সম্পর্কে কোনোদিন কিছু শুনেছেন? না, বাবা আমাকে কখনো কোনোদিন আমাদের বংশের কোনো কথা বা গল্প বলেননি। বরাবরই লক্ষ্য করেছি বাবা যেন ওসব ব্যাপারে অদ্ভুত একটা সংযম রক্ষা করে চলতেন। মনে পড়ে বহুবার বাবাকে দেখেছি দেওয়ালে টাঙানো মার এনলার্জ ফটোটার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে। কিন্তু একটা দিনের জন্যও আমার সঙ্গে মার কোনো কথাই আলোচনা করেননি। এখন অবশ্য বুঝতে পারছি কেন করেননি। ভোর হয়ে গেছে, আমি আসি দিদিমণি। বাবু, আসছি। সবিতা দেবী, আপনি যান, বরং একটু বিশ্রাম করুন। কয়েকদিন যা ধকল গেল। সারাটা রাত্রি জাগরণের পর সত্যজিতের নিজের চোখ দুটো জ্বালা করছিল। সে ছাদে এসে দাঁড়াল। প্রভাতী বায়ু তরঙ্গে বিলের বুকে ক্ষুদ্র ঢেউগুলো ছন্দের আলপনা বুনে চলেছে। দূরে নজরে পড়ল সেই দ্বীপটা। 19 বছর আগে যে ঘটনা ঘটেছিল এবং 19 বছর পর যে হত্যাকাণ্ডটা ঘটল, তার মধ্যে কি কোনো যোগাযোগ আছে? দুটি হত্যাকাণ্ডই কি একই সূত্রে গাঁথা, নাকি
এদের মধ্যে কোনো সম্পর্কই নেই। কানাইয়ের মার কাহিনী থেকে এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যার ব্যাপারে একটা মস্ত বড় রহস্য লুকিয়ে আছে, এবং হয়তো রহস্যের মূলটা বহু দূর পর্যন্ত বিস্তৃত। অতীতের কথা কানাইয়ের মা যতটুকু জানত তো বলেইছে। আর এই বাড়িতে বহু পুরনো দিনের লোক কে আছে? হ্যাঁ, ওই বনমালী আর ওই নায়েব বসন্ত সেন। কিন্তু বসন্তের মুখ থেকে কি কোনো কথা বের করা যাবে? কেনই বা যাবে না? আমার উপরে অসন্তুষ্ট বলে। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যার ব্যাপারে তাঁরও তো কম ইন্টারেস্ট থাকার কথা নয়। কেবল ইন্টারেস্ট কেন, একটা একটা কর্তব্যও তো আছে। এবং সব কিছুর ওপরে এখন নয় বসন্ত সেন সবিতা দেবীর একমাত্র আত্মীয়, বন্ধু বা অভিভাবক। হ্যাঁ হ্যাঁ, তাকে আরো ভালো করে প্রশ্ন করে জেনে নিতে হবে অতীতের এমন কোনো কথা যা হয়তো একমাত্র উনি ব্যতীত আর কেউ জানেন না। তাছাড়া একবার বৌরানীর বিলের ওই দ্বীপটা ঘুরে দেখে আসতে হবে। মস্ত বড় একটা প্রাঙ্গণ পেরিয়ে একটা সরু অন্ধকার অলিন্দের শেষ প্রান্তে যে দরজা, সেটা খুলতেই চোখে পড়ল বিলের জলে বড় বড় পাথর ফেলে মাটি ও কাঁকড় বিছিয়ে পায়ে চলা রাস্তাটা সোজা দ্বীপের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। যেন প্রমোদ ভবন ও দ্বীপের সংযুক্ত একটা সেতু, বড় বড় পাথর দিয়ে বাঁধানো। দুদিকটা ক্রমশ ঢালু হয়ে জলের মধ্যে নেমে গিয়েছে। দীর্ঘদিন জলের স্পর্শে পাথরগুলোর বুকে শ্যাওলার একটা আস্তরণ পড়েছে। এই জায়গাটায় বিলের জল খুব গভীর বলে মনে হয় না। কাকচক্ষুর মতো পরিষ্কার জল যেন টলমল করছে। রাস্তাটার দুপাশে বড় বড় বুনো ঘাস, আর মাঝে মধ্যে এক প্রকার জলজ কাঁটালতা গজিয়ে উঠেছে। সত্যজিৎ পথ অতিক্রম করে দ্বীপে এসে উঠল। ত্রিভুজাকার দ্বীপ। পথটা এসে যেখানে দ্বীপটায় শেষ হয়েছে সেইখানে একটা আমলকি গাছ। ভোরের আলোয় একটা দোয়েল আমলকি গাছটার ডালে বসে শীষ দিচ্ছে। সামনেই ডান হাতে একটা বাঁশঝাড়। দ্বীপের মধ্যে পায়ে চলা একটা পথ এককালে ছিল বটে, তবে এখন বহুদিনের অযত্নে খুঁজে পাওয়া দুষ্কর। ঘন আগাছায় তার চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যায় না। আরও কিছুটা অগ্রসর হবার পর গাছপালার ফাঁকে ফাঁকে নজরে পড়ে দ্বীপের মধ্যেকার বিরাম কুটির। সেটা একটা একতলা পাকা বাড়ি। রোদ বৃষ্টিতে বাড়িটার আসল রং কবেই ধুয়ে মুছে গেছে। দেওয়ালের গায়ে ছাদের কার্নিশে ফাটলের মধ্যে বেড়ে উঠেছে বট অশ্বত্থের চারা। সামনে ছোট অপরিসর একটা বারান্দা, এবং বারান্দার সামনেই পর পর তিনখানা ঘর। তিনটে ঘরের মধ্যেই গিয়ে প্রবেশ করল সত্যজিৎ। ঘরের মেঝেতে এক পরত ধুলো জমে আছে। রংচটা জানলার কবাটগুলো কোনোটা কবজার সঙ্গে ঝুলছে, কোনোটা একটা পাল্লা বন্ধ, কোনোটার দুটো পাল্লাই খোলা পড়ে আছে। মাঝে মধ্যে হাওয়ায় মরিচা ধরা কবজার শব্দ শোনা যায়। বাড়িটার চারপাশে এককালে যে চমৎকার একটা ফুলের বাগান ছিল, বর্তমানে তাতে হতশ্রী অযত্ন অবহেলার ছবি। কতদিন এখানে মানুষের পা পড়েনি কে জানে। কুটিরের ঠিক পিছনেই একটা প্রকাণ্ড বকুল গাছের তলায় এসে থমকে দাঁড়ালো সত্যজিৎ। এই সেই বকুল গাছ। আশ্চর্য, 19 বছরের ব্যবধান হলেও এই একই গাছের তলায় স্বামী ও স্ত্রীর মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! কে হত্যা করলো এমনভাবে স্বামী আর স্ত্রীকে? এই একই লোকের হাতেই কি স্বামী স্ত্রী দুজনে খুন হয়েছেন? কিন্তু তাহলে তো একই দিনে দুজনকেই হত্যা করতে পারত। এই দীর্ঘ 19 বছর ধরে প্রতীক্ষা করার কারণটা কি? তবে কি হত্যাকারী দুজন? হত্যার কারণও উভয় ক্ষেত্রে কি এক না ভিন্ন? বিভিন্ন কারণ হলেও অকুস্থান সেই বকুলতলাই হলো কেন? দুটো হত্যায় কি একই সূত্রে গাঁথা,
না একটার সঙ্গে অন্যটার কোনো সম্পর্কই নেই, সম্পূর্ণ বিভিন্ন? কেবল ঘটনাচক্রেই দুটো হত্যাকাণ্ডের মধ্যে কি এতটা মিল? একটিবার কলকাতায় যেতে পারলে বোধহয় ভালো হতো মিস চৌধুরী। বলছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কলকাতার একজন ভালো ডিটেকটিভকে এই ব্যাপারে অ্যাপয়েন্ট করা যায় মিস চৌধুরী। আমিও গত রাত থেকে ওই কথাই ভাবছিলাম সত্যজিৎ বাবু, কিন্তু নাইব কাকাকে কি একবার জিজ্ঞাসা করে তার মতামত নেওয়া উচিত নয়? কিসের মতামত মা ছবি? এই যে নাইব কাকা, আসুন। আপনি এসেছেন টেরও পাইনি। 7 দিন হলো। কর্তার শ্রাদ্ধের জোগাড় তো এবারে দেখতে হয়, সেই ব্যাপারেই একটা পরামর্শ করার জন্য তোমার কাছে আসছিলাম মা। কিন্তু একটু আগে কি যেন মতামতের কথা বলছিলে? বলছিলাম নাইব কাকা, বাবার এই মৃত্যুর কথাটা, ব্যাপারটাকে আমরা এত সহজে ভুলে যাব কেন? কিন্তু মা, এক্ষেত্রে আমাদের আর করারই বাকি আছে? দারোগাবাবুর সঙ্গে তুমি এখানে এসে পৌঁছবার আগেও অনেক পরামর্শ করেছি। সমস্ত ব্যাপারটাই যেন একটা অস্পষ্ট ধোঁয়ার মতো মনে হয়। কোনো দিক দিয়েই কোনো সূত্রেরই সন্ধান আমরা পাচ্ছি না, অন্তত যার সাহায্যে একটা অনুসন্ধান করা যেতে পারে। সূত্র হয়তো আমরা আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু এসব ব্যাপারে যোগ্য ব্যক্তিও তো আছেন, তারা চেষ্টা করলে। সবিমা? হ্যাঁ নাইব কাকা, ভাবছি কলকাতা থেকে একজন সুদক্ষ ডিটেকটিভ এনে। ডিটেকটিভ? হ্যাঁ ডিটেকটিভ, আপনি কি বলেন? বেশ তো মা, তোমার যদি তাই ইচ্ছা হয়। তাহলে সত্যজিৎ বাবু, আপনি আজই কলকাতায় চলে যান, একজন ভালো দেখে ডিটেকটিভ একেবারে সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কথা মা। তোমার মামাবাবু নিত্যানন্দ সান্যাল মশাই এখানে আসছেন 2-4 দিনের মধ্যেই। আমাকেও একটা চিঠি দিয়েছেন। আর এই নাও তোমারও একটা চিঠি আছে। মামাবাবু আসছেন? মামাবাবু? হ্যাঁ, মার দূরসম্পর্কীয় পিস্তুত ভাই, চমৎকার লোক। মায়ের মৃত্যুর আগে মাঝে মধ্যে বাড়িতে আসতেন। কানাইয়ের মার মুখে শোনা, মা বাপ মারা যাওয়ার পর মা নাকি ওই সান্যাল বাড়িতেই মানুষ, ওখান থেকেই মার বিয়ে হয়। মামাবাবু মায়ের পরমাত্মীয়। পরে কর্মসূত্রে পাঞ্জাবের লুধিয়ানায় গিয়ে বসবাস শুরু করেন ঠিকই, কিন্তু যোগাযোগটা ছিন্ন হয়নি। 10 আগেও কলকাতায় কি একটা কাজে হঠাৎ এসেছিলেন একদিনের জন্য, তবু আমার সঙ্গে দেখা করতে ভোলেননি। বলেছিলেন এবারে পরীক্ষা হয়ে গেলে বাবাকে বলে কিছুদিনের জন্য লুধিয়ানায় নিয়ে যাবেন। সেখানে আমারই প্রায় সমবয়সী ওর একটা মেয়ে আছে, কল্যাণী, কিন্তু কল্যাণীকে আজ পর্যন্ত দেখিনি। তাহলে আমি উঠি মা, এই সত্যজিতের যাওয়ার ব্যবস্থা দেখি গে। হ্যাঁ, তাই যান নায়েব কাকা। কল্যাণিয়া মা সবিতা, সংবাদপত্র মারফত তোমার পিতার আকস্মিক মৃত্যু সংবাদে বিস্মিত ও মর্মাহত হইয়াছি। একাকিনী নিশ্চয়ই তুমি বিশেষ বিপদে ও অসুবিধায় পড়িয়াছ। তোমার বর্তমান অবস্থা আমি সম্যক উপলব্ধি করিতে পারিতেছি। শ্রী শ্রী দয়াময় দীনবন্ধু তোমাকে সহসা এইভাবে কেন যে বিপদগ্রস্ত করিলেন বুঝিতে পারিতেছি না। প্রভুর লীলা বোঝা সত্যই ভার। যা হোক, চিন্তা করিও না, এদিককার যা হয় একটা ব্যবস্থা করিয়া শীঘ্রই 2-4 দিনের মধ্যে আমি রাজবাটি পৌঁছব। কল্যাণীকেও সঙ্গে লইয়া যাইতেছি। ইতি তোমার মামা বাবু। যাক, এক পক্ষে আপনার ভালোই হলো মিস চৌধুরী, আপনার মামা আসছেন তার মেয়েকে নিয়ে। কিন্তু এত বড় একটা দুঃসংবাদ, তাকেই তো সর্বাগ্রে সংবাদ দিয়ে আপনার এখানে আনানো উচিত ছিল। বলতে গেলে এখন তো দেখতে পাচ্ছি যে উনি আপনার একমাত্র আত্মীয়। উনি এলে আপনি অনেকটা ভরসা পাবেন তো বটেই, আর তাছাড়া ওনার মেয়ে যখন ওনার সঙ্গে আসছেন,
একজন সঙ্গীও পাবেন, আপনার নিঃসঙ্গতাও অনেকটা কমবে। হুম। ওই দিন রাত্রের গাড়িতে সত্যজিৎ কলকাতায় চলে গেল। কলকাতা শহরে বর্ষাটা এবারে বেশ দেরি করেই নেমেছে। মেঘলা ভিজে আকাশে সন্ধ্যার অন্ধকার যেন চাপ বেঁধে আছে। সে তার এক বন্ধু অমিয়র চিঠি নিয়ে প্রথমে সুব্রতর সঙ্গে দেখা করে এবং সুব্রত তাকে সঙ্গে নিয়ে কিরিটির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ঘরের মধ্যে কিরিটি আর সত্যজিৎ মুখোমুখি দুজনে দুটো সোফার উপর বসে আছে। সত্যজিৎ তার বক্তব্য প্রায় শেষ করে এনেছে। আরও আশ্চর্য কি জানেন মিস্টার রায়, নন্দনকাননের মধ্যে একটা বকুল গাছ আছে। দীর্ঘ 19 বছরের ব্যবধানে সেই বকুল গাছের তলাতেই দ্বিতীয় মৃতদেহটা পাওয়া যায়। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু সত্যজিৎ বাবু, একটা কথা যদি আমাকে খুলে বলেন তাহলে বড়ই খুশি হই। বলুন, কি জানতে চান? দেখুন, মানে আপনি তো সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি, তাহলে আপনি কেন এত ইন্টারেস্টেড? মানে আপনাদের মধ্যে কোনো পূর্ব পরিচিতি কি ছিল? মানে তাহলে আপনাকে ব্যাপারটা খুলেই বলি কিরিটি বাবু। আমার বাবাও মৃত্যুঞ্জয় চৌধুরী গ্রামের স্কুলে একই ক্লাসে পড়তেন। আমাদের বাড়ি রাজবাড়ির পাশের গ্রামে মহেশডাঙ্গায়। মৃত্যুঞ্জয় চৌধুরী জমিদার বাড়ির ছেলে। এন্ট্রান্স পাশ করার পর তিনি লেখাপড়া বিশেষ কিছু করেননি। অর্থাভাবে বাবারও লেখাপড়া হয়ে ওঠেনি। পাস দেওয়ার কিছুদিন পরেই বাবা এক বস্ত্রে কোনো মতে ভাগ্যান্বেষণে পালিয়ে যান সুদূর বার্মায়। ক্রমে বাবা সেখানে গিয়ে কাঠের ব্যবসা শুরু করেন, নিজের অবস্থা ফেরান। দুই বন্ধুর মধ্যে ভাগ্যক্রমে ছাড়াছাড়ি হয়ে গেলেও কিন্তু যোগাযোগটা কখনো ছিন্ন হয়নি। নিয়মিত পত্র মারফত পরস্পরকে সকল সংবাদ আদান প্রদান করতেন। আমার চাইতে সবিতা বছর 5 ছোট। দুই বন্ধুর মধ্যে পত্র মারফত কথা হয়েছিল আমার বাবা সবিতার সঙ্গে আমার বিয়ে দেবেন। অবশ্য এসব কথা আমি আগে কিছু জানতাম না। পরে মাস 5 আগে এই বিলেত থেকে ফিরে আসার পর বাবা একদিন আমাকে ঘরে ডেকে এই সমস্ত কথা বললেন। আমি কিন্তু রাজি হলাম না, জানেন। যাকে কোনোদিন দেখিনি, যার সম্পর্কে কিছু জানি না, হঠাৎ করে তাকে বিয়ে করে ঘরে আনলো। কিন্তু বাবা বারবার আমাকে ওই একই কথা বলে যেতে লাগলেন। তার বাল্যবন্ধুকে তিনি কথা দিয়েছেন, অন্যথায় তিনি দত্তাপহরক হবেন। অবশেষে বাবার পিড়াপিড়িতেই আমি বাধ্য হয়ে বললাম, এখানে এসে যদি মেয়েকে দেখে আমার পছন্দ হয় তো বিয়ে করবো, না হলে করতে পারবো না। বাবা তাঁর বন্ধুকে পত্র মারফত সব কথা জানালেন। মৃত্যুঞ্জয় চৌধুরীও দেখলাম এই বিষয়ে অত্যন্ত আধুনিক মনে ছিলেন। তিনি পত্রোত্তরে জানালেন যে তাই হবে। আমি যদি গিয়ে তার মেয়েকে দেখে পছন্দ করি তাহলে বিয়ে হবে। এছাড়া তিনি আরও জানালেন যে আজ পর্যন্ত তার মেয়েকে এই বিয়ের সম্পর্কে তিনি কোনো কথাই জানাননি। তখন আমার গিয়ে তার মেয়েকে দেখার মধ্যে কোনো অসুবিধাই হবে না। সেই অনুসারেই সামনের গ্রীষ্মের ছুটিতে সবিতা বাড়ি যাবে, আর আমাকেও তিনি ওই সময় যেতে লিখলেন। আপনি তাহলে সেই ব্যবস্থা অনুযায়ী এখানে এসেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার সঙ্গে সবিতা দেবীর এই সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে? না। ও আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। নায়েব বসন্ত সেন যখন চৌধুরী বাড়িতে বহুদিন আছেন, এই সম্পর্কে নিশ্চয়ই তিনি সব কিছু জানেন। হ্যাঁ, জানাটাই তো স্বাভাবিক। আর আমার মনে হয় উনি জানেনও, কারণ আমি যে আসছি চৌধুরী মশাইয়ের কাছে এই কথাটা শুনে থাকলে ওই কথাটাও নিশ্চয়ই তিনি শুনেছেন। তা বটে, তবে আপনার সঙ্গে ওই সম্পর্কে কোনো কথা হয়েছে কি? না না। আচ্ছা, আপনার বাবাকে তার বন্ধুর নিহত হবার সংবাদটা আপনি নিশ্চয়ই দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আর বিয়ে সম্পর্কে আপনার মতামতটা? হ্যাঁ, মানে শুধু আমার মত থাকলেই তো এক্ষেত্রে চলবে না মিস্টার রায়। সবিতা দেবীরও এখনো যথেষ্ট বয়স হয়েছে, লেখাপড়া শিখেছেন, তাঁরও তো একটা নিজস্ব মতামত আছে। হ্যাঁ, তা একটা আছে বই কি। তবে তাকে না দেখে এবং তার সঙ্গে আলাপ পরিচয় না করি তার সম্পর্কে আপনার মুখে যতটুকু শুনেছি বা জেনেছি, আপনার যখন এই বিয়েতে অমত নেই তখন তার দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন। কেন বলুন তো? একজনের সঙ্গে আলাপ করে দূর থেকে অন্যের থট রিডিং আপনি করতে পারেন নাকি? তা একটু আধটু পারি বই কি, নইলে এত সহজে এ ব্যাপারে আমি রাজি হতাম না। বিশেষ করে যখন জানতে পারছি আগের অধ্যায়ে যত দুঃখই থাকুক না কেন এ ব্যাপারে শেষটুকু মধুরেণ সমাপ্তি পাবে,
সেটাই আমাকে ইন্সপিরেশন জোগাচ্ছে। নইলে সত্যি কথা বলতে কি, আজকাল তথাকথিত হত্যা রহস্যের মীমাংসার ব্যাপারে যেন কোনো ইন্টারেস্টই পাই না। সেই একই অর্থ, লালসা, প্রেম, প্রতিহিংসা, প্রত্যেকটা হত্যার ব্যাপারেই শেষ পর্যন্ত দেখতে পাই হয় হাত করা, না হলে ফাঁসির দড়ি দিয়ে এমন একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে যে নিজের উপরও ধিক্কার আসে। কিন্তু সত্যিকারের কালপ্রিটকে ধরিয়ে দেওয়াও তো নাগরিক হিসাবে আপনার একটা মহৎ কর্তব্য, তাই নয় কি? তা ঠিক আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় সত্যজিৎ বাবু। এককালে একটা লোভের বশে এই লাইনে হাত দিয়েছিলাম। অর্থালোভ নয়, বুদ্ধির খেলায় একজনকে ধরাশায়ী করতে একটা অপূর্ব আনন্দ পেতাম। ক্রমে সেটা একটা নেশায় দাঁড়িয়ে গেছিল। এখন অবশ্য নেশাটা থিতিয়ে পড়েছে। কেন? তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী অপরাধ করে বটে, তবে অপরাধের আর্ট জানে না। অপরাধের আর্ট? আর্ট বলতে অবশ্য এক্ষেত্রে আমি চাতুরিটাকেই মিন করছি। কিন্তু আপনার ব্যাপারটা সে পর্যায়ে পড়ে না, কারণ আপনার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে আমার যতদূর মনে হচ্ছে, হেমপ্রভা চৌধুরী ও মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যার ব্যাপার দুটো এক সূত্রে তো গাঁথা নয়, এমনকি হত্যাকারীও এক নয়। কিন্তু তাই যদি হবে, তাহলে ওই দুটো মৃতদেহ এই একই জায়গায় পাওয়া গেল কেন? ঘটনার পারস্পর্যে এক এক সময় এক এক রকম অদ্ভুত ব্যাপার ঘটতে দেখা যায় সত্যজিৎ বাবু, কিন্তু দীর্ঘ 19 বছরের ব্যবধানে একই হত্যাকারী প্রথম হত্যার পর দ্বিতীয়বার হত্যা করবে, এটা আদপেই স্বাভাবিক নয়। কিন্তু সত্যজিৎ বাবু, টাইম ফ্যাক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই যেসব হত্যাকাণ্ড ঘটে থাকে, হত্যাকারী একটা ক্ষণিক উত্তেজনার মুহূর্তেই হত্যা করে বসে, পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে না। অবশ্য একেবারে যে হয় না তা আমি বলতে চাই না, কারণ নজিরের অভাব নেই। যেমন ধরুন পাকুড় মার্ডার কেস, ভাওয়ালের মধ্যম কুমারকে হত্যার প্রচেষ্টা প্ল্যান করেই এবং সময় নিয়েই সংঘটিত হয়েছিল। কিন্তু এক্ষেত্রে একটু ভেবে দেখলেই এবং সমগ্র ঘটনাকে ভালোভাবে পর্যালোচনা করে দেখলে বুঝতে পারবেন সেরকমটা কিন্তু কিছুই নয়। প্রথমটা দ্বিতীয়টাকে ফলো করেনি, তবে দ্বিতীয় হত্যাটা প্রথম হত্যাটার কারণে হতে পারে। সে যাক, এ ধরনের মতামত প্রকাশ করার আগে আমাদের অনেক কিছু প্রয়োজনীয় তথ্য এ ব্যাপারে জানা প্রয়োজন, এবং আরও অনেক কিছু বিবেচনা করে দেখাটাও প্রয়োজন, অর্থাৎ যাকে আমরা ফাইন্ডিংস বলি। সব তো এখন আমাদের হাতে আসেনি। তাহলে কবে আমরা রওনা হচ্ছি মিস্টার রায়? শুভস্য শীঘ্রম। সবে সন্ধে নেমেছে, আজই রাত্রির গাড়িতে হলেই ক্ষতি কি? বেশ, তো তবে গিয়ে সেই রকমই ব্যবস্থা করছি। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি উপন্যাস বৌরানীর বিলের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি আগামী সপ্তাহে বুধবার। সকলে সঙ্গে থাকুন। প্রথম পর্ব কেমন লাগলো এই সংক্রান্ত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আর চ্যানেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে সেটাও লিখতে ভুলবেন না। আমাদের সাহায্য পাঠাতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডি অথবা গল্পের শুরুতে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে। ফেসবুক, ইনস্টাগ্রামেও আপনারা চাইলে সাহিত্য সমাহারকে ফলো করতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাদের মেল করুন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি ইউজ করে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি বৌরানীর বিল উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে। সকলে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।